ওরা 4 বন্ধু, শুভ, রুবেন, দীপ আর মন্টু। বেড়াতে এসেছে মন্টুদের গ্রামের বাড়িতে। মন্টুদের বাড়িটা বিল, গ্রামের এক প্রান্তে। ওদের বাড়ির পরে খোলা ঘাস জমি, তারপর কবরস্থান। মন্টুদের গ্রামটাকে অজপাড়াগাই বলা চলে। এখনও বিদ্যুৎ আসেনি। রাত 9টার মধ্যে সারা গাঁ ঘুমে ঢলে পড়ে। শুভ, রুবেন এবং দীপ শহরের ছেলেমেয়ে। রাত 12টা-1টার আগে বিছানায় যেতে মন চায় না। গ্রামটা খুব নিস্তব্ধ বলে গা ছমছম করতে থাকে। এই মুহূর্তে 4 বন্ধু মিলেছে চিলেকোঠার ঘরে। হ্যারিকেন জ্বলছে, ফিসফাস কথা চলছে। শুভ চিলেকোঠার ছোট্ট জানলা দিয়ে মাথা গলিয়ে বাইরেটা একবার দেখল। ওই দেখ, পুরনো গোরস্থানটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। চাঁদের আলোয় কেমন ভৌতিক লাগছে। শুভর দেখা দেখি মন্টু, দীপ আর রুবেন উঁকি দিল জানালায়। পাথরের সমাধিগুলো লক্ষ্য করেছিস? চাঁদের আলোয় ধপধপ করছে, কঙ্কালের মতো, বলল দীপ। দাদু ওই গোরস্থান নিয়ে আমাকে রোমহর্ষক অনেক গল্প বলেছে, জানায় মন্টু। দাদু অজাতক আমাকে ওখানে যেতে দেয়নি। শুভ মন্টুর দিকে তাকিয়ে মুখ বাঁকালো। গোরস্থানকে তোদের এত ভয় কিসের? মাটির নিচে কতগুলো কঙ্কাল, বইতো অন্য কিছু নেই ওখানে। তোর কি ধারণা গোরস্থানে গেলে কঙ্কালগুলো কবর থেকে উঠে এসে তোর ওপর হামলে পড়বে? সবাই কথায় হেসে উঠল। চটে গেল মন্টু। ঘোত করতে করতে বলল, তোর যদি এতই সাহস তাহলে যা না একবার গোরস্থানে, রাত দুপুরে ঘুরে আয়, দেখবো হিম্মত। সবাই ঘুরে তাকালো শুভর দিকে। হ্যারিকেনের আলোটা একটু উস্কে দিল শুভ। ছায়াময় অন্ধকারে ওর চোখ জোড়া চকচক করছে। অদ্ভুত হাসি ফুটল ঠোঁটে। বলল, গোরস্থানে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। কখন যেতে হবে বল? পারলে আজ রাতেই যা। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিল মন্টু। দরকার নেই বাবু রাত বিরেতে গোরস্থানে যাবার। শেষে দাদু জানলে একটা কেলেঙ্কারি হবে। ভয় পেয়ে গেছে রুবেন। ও একটু ভীতু প্রকৃতির। দাদুকে তোরা না জানালে উনি জানবেন কি করে? বলল শুভ। তবে তুই যে সত্যি গোরস্থানে গিয়েছিস আমরা জানবো কি করে? আমরা প্রমাণ চাই, বলল মন্টু। কি প্রমাণ চাস? জিজ্ঞেস করল শুভ। একটা আস্ত কঙ্কাল নিয়ে আসবো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এতক্ষণে কথা বলল স্বল্পভাষী দ্বীপ। গোরস্থানের মাঝখানে একটা বার্চ গাছ আছে, দেখতে পাচ্ছিস সবাই? এ গ্রামের মধ্যে ওইটাই একমাত্র বার্চ গাছ। শুভ যদি ওই গাছের একটা ডাল ভেঙে নিয়ে আসতে পারে তাহলেই বুঝবো ও গোরস্থানে গিয়েছিল। বেশ, তাই হবে, বলল শুভ। তাহলে আজ রাত 12টায়, বলল মন্টু। রাত 12টায়? মাথা ঝাঁকালো শুভ। যাস নে, কাঁদো কাঁদো গলায় বলল রুবেল।
দরকার কি বাপু এত রাতে গোরস্থানে যাবার? চিন্তা করিস না, তোরা এখানেই থাকবি। আমি রাত দুপুরে যে গোরস্থানে যেতে ভয় পাই না তা প্রমাণ করেই ছাড়ব। রাত 11:15টার সময় জ্যাকেট গায়ে গলিয়ে মন্টুদের বাড়ি থেকে বেরিয়ে এলো শুভ। অক্টোবরের শেষ, ঢাকায় এখনো শীত পড়েনি, কিন্তু এখানে হিম বাতাসের গায়ে কাঁপুনি উঠে গেল শুভ। গোরস্থানে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে গির্জার পাশ দিয়ে। মন্টুদের গ্রামে খ্রিস্টানদের সংখ্যাই বেশি, আর গির্জাটা প্রায় 200 বছরের পুরনো। গির্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে শুভ। হঠাৎ টাওয়ারের ঘড়িটা গম্ভীর আওয়াজে বাজতে শুরু করলো। রাতের নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ঘণ্টা ধ্বনির শব্দে। 1, 2, 3, একটানা বেজে চলল ঘণ্টা। ঢং ঢং ঢং। শুভ বলল 9, 10, 11, 12। থেমে গেল ঘণ্টার ধ্বনি। শুভর সমস্ত শরীর কেন জানি হঠাৎ ঝাঁকি খেয়ে উঠল। ঘণ্টাধ্বনি ওর স্নায়ুর ওপর একটা চাপ সৃষ্টি করেছে, বিশেষ করে এখন মাঝরাত। ব্যাপারটা উপলব্ধি করার পর একটু একটু ভয় করছে ওর। গির্জার পাথুরে দেয়ালের পাশ দিয়ে হনন করে এগোলো শুভ। দেওয়ালের শেষ মাথায় লোহার ছোট্ট একটা বেড়া খ্রিস্টানদের গোরস্থানকে ঘিরে রেখেছে চারপাশ থেকে। গেটের দিকে এগোচ্ছে শুভ। খসখস শব্দ হলো পেছনে, যেন কেউ বা কিছু দেওয়ালে গা ঘষে ঘষে আসছে। এক মুহূর্তের জন্য থেমে আবার আবার চলতে শুরু করলো শুভ। দমাদ্দম হাতুড়ি পিটছে বুকে। হৃৎপিণ্ডটা লাফ দিয়ে চলে এসেছে গলার কাছে। মুখ তুলে চাইল। দূরে কালো আকাশের পটভূমিকায় দেখা গেল মন্টুদের প্রকাণ্ড বাড়িটা। মিটমিট আলো জ্বলছে চিলে কোঠার ঘরে। আবছা কয়েকটা ছায়া দেখা যাচ্ছে না জানালার ধারে। কে জানে, মন্টুরা হয়তো সত্যিই দাঁড়িয়ে আছে ওখানে। দেখার চেষ্টা করছে শুভ সত্যি সত্যি গোরস্থানে যাচ্ছে কিনা। না, থেমে দাঁড়ালে চলবে না। সিদ্ধান্ত নিল শুভ, এগোতে হবে। লোহার গেট বন্ধ। শুভ তাই ভেবেছিল বন্ধ থাকবে গেট। গোরস্থানের গেট সন্ধ্যার পর পর বন্ধ করে দেওয়া হয়। বেড়ার ঠান্ডা লোহার গড়াদে হাত রাখল শুভ। ভাবছে কি করা যায়। হঠাৎ কয়েক কদম পিছিয়ে এলো, তারপর দৌড় দিল এক লাফে বেড়ার ওপাশে। গোরস্থানের ভেজা নরম ঘাসে ল্যান্ড করল। মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে রইল শুভ। আশেপাশে পরিস্থিতি বুঝে নেওয়ার সময় চেষ্টা করছে ও। সব কিছু ওর কাছে কেমন যেন অন্যরকম মনে হতে লাগলো। গোরস্থানের বাইরেটা কেমন যেন নিস্তব্ধ, প্রাণহীন লাগছে, কিন্তু বেড়ার ভেতরে অন্যরকম। চাঁদের আলোয় সমাধি স্তম্ভগুলো বিশাল দেখাচ্ছে। কোনটি ওর চেয়েও লম্বা, যেন ঝুঁকে আছে ওর দিকে। ওগুলো ঠান্ডা সাদা মার্বেল পাথর চাঁদের আলোয় চকচক করছে। দুপাশে কবর, মাঝখানে রাস্তা। রাস্তা বলতে ঘাসে ছাওয়া
এবড়ো খেবড়ো আল। হাঁটছে শুভ, হঠাৎ ছোট্ট একটা পাথরে হোঁচট খেল। দাঁড়িয়ে পড়ল। খসখস শব্দ হলো পেছনে। পাই করে ঘুরে দাঁড়ালো। কিছু নেই, একটা বড় সমাধি স্তম্ভ, তাতে পাথরের মুখ খোদাই করা। সে যেন তাকিয়ে আছে শুভর দিকে। ঘাড়ের পেছনের সমস্ত চুল সরসর করে দাঁড়িয়ে গেল। গায়ে কাঁপুনি উঠে গেল শুভর। এবার শীতে নয়, ভয়। ছুটল শুভ, কবরগুলোর মাঝ দিয়ে দৌড়াতে শুরু করলো। লক্ষ্য গোরস্থানের মাঝখানে বার্চ গাছ। নিজেকে বোঝাতে চাইছে আসলে খামোকা ভয় পাচ্ছে ও, পেছনে কিছুই নেই। কিন্তু প্রতিটা পা ফেলার শব্দের পাশাপাশি খসখস শব্দটা হয়ে চলেছে। অনেক কষ্টে আবার ফিরে তাকালো শুভ। পাথরে কবর ছাড়া আর কিছুই চোখে পড়ল না। মৃতদের পাহারা দিচ্ছে নীরবে। অনেকটা ছোটার পর বার্চ গাছটাকে দেখতে পেল শুভ। চাঁদের আলোয় ওটার সাদা ডালপালাগুলো যেন জ্বলছে। আর কয়েক পা এগোলেই গাছটাকে ছুঁতে পারবে সে, ভাবল। তারপর একটা ডাল ভেঙে নিয়ে সোজা বাড়ি। হঠাৎ নিচু গোঙানির আওয়াজ ভেসে এলো বাতাসে। আঁতকে উঠল শুভ। সেই দ্বারা বেয়ে নেমে এলো হিমস্রোত। ওটা কিছু নয়, নিজেকে সান্ত্বনা দিল শুভ। স্রেফ প্যাঁচার ডাক। মুখ তুলে চাইল। মাথার ওপর একটা গাছের মগ ডালে প্যাঁচাটাকে খুঁজল, কিন্তু ওখানে কোনো প্যাঁচা নেই। গাছটার মাথার ওপর দিয়ে কালো এক টুকরো মেঘ ভেসে যাচ্ছে। আবার দৌড় শুরু করলো শুভ। বার্চ গাছে প্রায় কাছাকাছি চলে এসেছে। এমন সময় ছোট্ট একটা সমাধি স্তম্ভে পা ঠেকে হুমড়ি খেয়ে নাকে বোটকা একটা গন্ধ ঝাপটা মারল। হাঁচড়ে পাঁচড়ে উঠে দাঁড়ালো শুভ। চাঁদ আবার কালো মেঘের আড়ালে চলে গেছে। আরও অন্ধকার এবং ভৌতিক লাগলো গোরস্থান। সামনে কিছুই দেখা যায় না। সামনে হাত বাড়িয়ে অন্ধের মতো হোঁচট খেতে খেতে এগোলো শুভ। একদিকটাতে অন্ধকার, কিচ্ছু ঠাহর করা মুশকিল। হঠাৎ ডান হাতে শক্ত ঠান্ডা কি যেন ঠেকলো। বাম হাতটাও বাড়িয়ে দিল শুভ। দু হাতে ধরলো এবার ঠান্ডা শক্ত জিনিসটাকে। বার্চের ডাল হবে হয়তো, মনে মনে বলল শুভ। তারপর হ্যাঁচকা একটা টান দিল। বিকট শব্দে ভেঙে গেল জিনিসটা। চলে এলো শুভর হাতে। হঠাৎ কেন জানি খুব ভয় লেগে উঠল শুভ। শক্ত ডালটা বগলে চেপে ঘুরে দাঁড়ালো, ছুটতে শুরু করলো। কোন দিকে যাচ্ছে বুঝতে না পেরে ছুটতে শুরু করলো শুভ। কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না শুভ। ও এখন মনে প্রাণে গোরস্থান থেকে বেরিয়ে পড়তে চাইছে। সেই চাপা গোঙানির আওয়াজ ক্রমে বেড়ে চলেছে, সেই সাথে খসখসে শব্দটাও। ওটা যেন পিছু নিয়েছে। অশুভ আশঙ্কার বুক ধরফর করে উঠল শুভ। অন্ধের মতো ছুটছে ও। বারবার দুই ডিগবাজি খেয়ে পড়ল। কিন্তু বগলের নিচে চেপে রাখা বার্চের ডাল কিছুতেই ছাড়ল না। বন্ধুদেরকে দেখাতে হবে সে চ্যালেঞ্জ জিতেছে। হঠাৎ
গির্জার প্রকাণ্ড কাঠামোটা চোখের সামনে ফুটে উঠল। ওই তো লোহার বেড়া দেখা যাচ্ছে। বেড়া পার হতে পারলে আর কে পায় শুভকে। পিছিয়ে আসতে শুরু করলো। এক দৌড়ে পার হবে ওই বেড়া। হঠাৎ কে যেন পেছন থেকে খামচে ধরলো জ্যাকেটটাকে। চিৎকার করে উঠল শুভ, কে? জ্যাকেট ধরে ছাড়া দিল। তারপর তাড়া খাওয়া খরগোশের মতো ছুটলো বেড়া লক্ষ্য করে। এক লাফে বেড়ালো বাড়ি। বাড়ি না পৌঁছানো পর্যন্ত দৌড় থামল না শুভ। এক ধাক্কায় দরজা খুলল। ছুটল চিলেকোঠার ঘরের দিকে। বার্চের ডালটা রীতিমতো চেপে ধরে আছে বগলের নিচে। বন্ধুরা অপেক্ষা করছিল ওর জন্যে চিলেকোঠার ঘরে। আমি পেরেছি হাঁপাতে হাঁপাতে বলল শুভ। এই দেখ, তোদের বাজির জিনিস নিয়ে এসেছি। বার্চের ডালটা মাথার ওপর উঁচু করে ধরল। পেরেছি আমি। হঠাৎ চুপ হয়ে গেল সবাই। মন্টু, রুবেন বা দীপ কেউ কোনো কথা বলছে না। ভয় রক্ত সরে গেছে সবার মুখ থেকে। বিস্ফারিত চোখে চেয়ে আছে শুভর মাথার দিকে। ওদের দৃষ্টি অনুসরণ করে শুভ তাকালো সেদিকে এবং জমে গেল ভয়ে। শুভ দেখল সে বার্চের ডাল মনে করে যে জিনিসটাকে নিয়ে এসেছে সেটা ডাল নয়। সে উঁচু করে ধরে আছে কঙ্কালের একটা হাত। শুকনো, খটখটে হাড়ের আঙুলগুলো শুভর মাথার ওপর মৃদু হাওয়ায় দুলছে, যেন ওকে খামচে দেবে।